সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস 7-এর অণু পরমাণু ও রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনার আগে আমাদেরকে জানতে হবে কয়েকটি মৌল এবং আয়ন এবং মূলকের যোজ্যতা সম্পর্কে। যোজ্যতা বলতে আমরা কি বুঝি? না, যোজ্যতা বলতে আমরা বুঝি একটি মৌলের পরমাণু অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেই যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় মৌলটির যোজ্যতা। যেমন ধরো, নাইট্রোজেনের একটি পরমাণু হাইড্রোজেনের 3টি পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া এই যৌগটি উৎপন্ন করেছে। অ্যামোনিয়া অর্থাৎ যেহেতু নাইট্রোজেনের একটি পরমাণু 3টি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়েছে, তাই নাইট্রোজেনের যোজ্যতা কত? না, নাইট্রোজেনের যোজ্যতা হবে 3। নাইট্রোজেনের যোজ্যতা হবে 3। আমরা এখানে হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড ধরে একটি মৌলের একটি পরমাণু যত সংখ্যক হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে বলা হয় ওই মৌলটির যোজ্যতা। যেমন অক্সিজেনের যোজ্যতা হবে 2, নাইট্রোজেনের যোজ্যতা হচ্ছে 3, সোডিয়ামের যোজ্যতা 1, পটাশিয়ামের যোজ্যতা 1, ক্লোরিনের যোজ্যতা 1। যোজ্যতা কি? পরিবর্তনশীল যোজ্যতা। পরিবর্তনশীল যোজ্যতা ইংলিশে যাকে বলা হয় ভ্যারিয়েবল ভ্যালেন্সি। কি না, কোনো একটি মৌলের একটি পরমাণু অন্য কোনো মৌলের ভিন্ন ভিন্ন সংখ্যক পরমাণুর সঙ্গে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বলা হয় ওই মৌলটির পরিবর্তনশীল যোজ্যতা। অর্থাৎ একই মৌলের একটি পরমাণু যখন অন্য একটি মৌলের ভিন্ন ভিন্ন সংখ্যক পরমাণুর সঙ্গে যুক্ত হয় তখন তাদের একাধিক যোজ্যতা পরিলক্ষিত হয়। একটি মৌলের একটি পরমাণু যখন অন্য কোনো মৌলের ভিন্ন সংখ্যক পরমাণুর সঙ্গে যুক্ত হয় তখন ওই মৌলটির একাধিক যোজ্যতা লক্ষ্য করা যায়। একটি উদাহরণের সাহায্যে এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখে নাও, যেমন ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড, Fe2O3। ফেরাস অক্সাইডে আয়রনের যোজ্যতা 2, আবার ফেরিক অক্সাইডে আয়রনের যোজ্যতা হচ্ছে 3। ঠিক একইভাবে কিউপ্রিক অক্সাইডে কপারের যোজ্যতা হচ্ছে 2, আবার কিউপ্রাস অক্সাইডে কপারের যোজ্যতা হচ্ছে 1। অর্থাৎ যখন একটি মৌল তার বেশি, অর্থাৎ যে সমস্ত যৌগে কোনো একটি মৌলের বেশি যোজ্যতা লক্ষ্য করা যায় সেই সমস্ত যৌগকে আমরা বলবো ইক যৌগ। যে সমস্ত যৌগে একটি মৌলের বেশি যোজ্যতাটি লক্ষিত হয় সেই সমস্ত যৌগকে আমরা বলবো ইক যৌগ। তাই এটাকে আমরা বলছি কি না, ফেরিক অক্সাইড। ফেরিক অক্সাইড। ঠিক এটাকে বলছি কি না, কিউপ্রিক অক্সাইড। তাহলে আমরা কি জানলাম না, আঁশ যৌগ এবং ইক যৌগ। আঁশ যৌগ কি না, যখন একটি যৌগে একটি মৌলের কম যোজ্যতাটি পরিলক্ষিত হয় তখন সেই যোজ্যতার যৌগকে বলা হয় আঁশ যৌগ। যেমন কিউপ্রাস অক্সাইড যৌগে যেহেতু কপারের যোজ্যতা 1 এবং এটি কম, আবার কিউপ্রিক অক্সাইডে যেহেতু কপারের যোজ্যতা 2 এবং এটি 1-এর থেকে বেশি, তাই এটি ইক যৌগ, এটি আঁশ যৌগ। যেমন এর নাম হচ্ছে ফেরাস অক্সাইড। আঁশ যৌগ। আঁশ যৌগে কি হয়, একটি মৌলের যোজ্যতাটি কম হয়। আঁশ যৌগে মৌলের যোজ্যতাটি কি হয় না, কম হয়। যেমন
ফেরাস অক্সাইড যৌগটিতে আয়রনের যোজ্যতা 2, আবার ফেরিক অক্সাইড যৌগটিতে আয়রনের যোজ্যতা 3। এরপর আমরা কয়েকটি মৌল এবং মূলকের যোজ্যতা মুখস্থ করে নেব। আমরা কয়েকটি মৌল এবং মূলকের যোজ্যতা মুখস্থ রাখবো, তা না হলে আমাদের যৌগের সংকেত লেখা সম্ভব নয়। তাই যৌগের সংকেত লিখতে গেলে অবশ্যই একটি মৌল, মূলক বা আয়নের যোজ্যতা মুখস্থ রাখতেই হবে। তার আগে আমরা জেনে নেব মূলক বলতে কি বুঝি। মূলক বলতে আমরা কি বুঝি, অর্থাৎ ধনাত্মক আধান অথবা ঋণাত্মক আধানযুক্ত জোটবদ্ধ অবস্থায় পরমাণুগুলিকে একসঙ্গে আমরা কি বলবো, মূলক। যেমন কার্বনেট মূলক CO3 2-, অর্থাৎ কার্বনেট মূলকের আধান হচ্ছে 2 একক নেগেটিভ আধান। আবার নাইট্রেট মূলক NO3-, নাইট্রেট মূলকের আধান হচ্ছে 1 একক নেগেটিভ আধান। সালফেট মূলকের আধান হচ্ছে 2 একক নেগেটিভ চার্জ। যেমন ধরো অ্যামোনিয়াম মূলকের আধান হচ্ছে 1 একক পজিটিভ চার্জ। হাইড্রোনিয়াম মূলকের আধান হচ্ছে 1 একক পজিটিভ চার্জ। তাহলে আমরা কি বললাম না, ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত পরমাণুগুলির জোটবদ্ধ অবস্থাকে বলা হবে মূলক। যেমন ধরো হাইড্রোজেন পরমাণু, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, ব্রোমিন, এগুলোর যোজ্যতা হচ্ছে 1। এগুলোর যোজ্যতা কত না, 1। অক্সিজেন, সালফেট মূলক, কার্বনেট মূলক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলোর যোজ্যতা হচ্ছে 2। এগুলো তো আমাদেরকে মুখস্থ রাখতেই হবে। এরপর আসছে নাইট্রোজেন, নাইট্রাইট আয়ন, ফসফেট মূলক PO4 3-, এগুলোর যোজ্যতা হচ্ছে 3। আবার আসছে কার্বন, সিলিকন, এগুলোর যোজ্যতা হচ্ছে 4। এরকম ভাবে আমরা আমাদের সংকেত আমরা কি করে লিখব, একটি যৌগের সংকেত আমরা কি করে লিখব দেখে নাও। যৌগ বা যৌগিক পদার্থের সংকেত। যৌগের সংকেত লেখার আগে একটি উদাহরণ হিসাবে আমি তোমাদেরকে বলছি যে বিয়ের সময় যখন পাত্রপাত্রী যেভাবে মালা বদল করে, ঠিক সেইভাবে একটি মৌলের যোজ্যতা অন্য একটি মৌলের যোজ্যতার সঙ্গে এক্সচেঞ্জ হবে। যেমন তোমাদেরকে দেখাচ্ছি আমি লিখে একটি, ধরো জলের সংকেত কি হবে, জল এই যৌগটিতে আছে হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু আছে। হাইড্রোজেনের যোজ্যতা 1, হাইড্রোজেনের যোজ্যতা কত না 1, এর যোজ্যতা 1। অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। তাহলে জলের সংকেত কি হবে, জলের সংকেত হবে H2O, অর্থাৎ অক্সিজেনের যোজ্যতাটা বসবে হাইড্রোজেন পরমাণুর ডান দিকে একটু নিচের দিক করে, আর হাইড্রোজেনের যোজ্যতাটা 1, সেখানে 1 লেখার দরকার নাই, 1 থাকলে সেটি 1 লেখার দরকার নেই। এরপর আসছি আমরা অন্য একটি যৌগ নিয়ে। যেমন ধরো আরেকটি যৌগ ফসফরাস পেন্টক্সাইডের সংকেত কি হবে, ফসফরাস পেন্টক্সাইডে ফসফরাস আছে আর অক্সিজেন আছে। অক্সিজেনের যোজ্যতা হচ্ছে, অক্সিজেনের যোজ্যতা আমরা জানি কত না, হচ্ছে
না 2, এই 2টা বসবে ফসফরাসের ডান দিকে নিচের দিক করে। ফসফরাসের যোজ্যতা হচ্ছে 5, এই ফসফরাসের যোজ্যতাটি বসবে অক্সিজেনের ডান দিকে নিচে B2O5। তো একটি যৌগের সংকেত লিখতে গেলে অবশ্যই মনে রাখতে হবে যে মৌলটি আমরা আগে লিখছি সেই মৌলটি অবশ্যই অতিরিক্ত তড়িৎ ধনাত্মক হতে হবে এবং পরের মৌলটি যেন তার চেয়ে কম তড়িৎ ধনাত্মক হয়। যেমন ধরো জলে এখানে কি লিখেছি H2O, হাইড্রোজেনের 2টি পরমাণুর সঙ্গে অক্সিজেনের একটি পরমাণু যুক্ত হয়েছে। তো এখানে কি না হাইড্রোজেনটা অক্সিজেনের চেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল, তাই হাইড্রোজেনটি আগে বসেছে। যেটি বেশি তড়িৎ ধনাত্মক মৌল হবে সেই মৌলের পরমাণুটি বসবে আগে।